আফিয়া পড়ে গেলেন মহা মুশকিলে। এই মেয়ে কথা বলে কম, কাঁদে বেশি, একে কিভাবে সামলাবেন? উনি অন্তরার মাথায় হাত রেখে বললেন, আরে কি করেছে কুলাঙ্গারটা তোমার সাথে? প্রথমে আমার সাথে নাটক করেছে, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। এখন আমি অন্তরা আবার কাঁদতে লাগলো। আফিয়া ওর কাঁধে হাত রেখে বললেন, মা, তুমি নির্দ্বিধায় বলো কি হয়েছে। কিভাবে আপনাকে বলি কথাটা আন্টি? আপনি আমার মায়ের বয়সী। আহা, বলোই না, কি কথা? আমি 2 মাসের প্রেগনেন্ট। তারপর আবার কান্না শুরু। আফিয়া মুখে হাত রেখে চোখ বড় বড় করে বললেন, কি বলো? হারামজাদার এত বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে? অন্তরা কাঁদতে কাঁদতে বলল, শুধু তাই না আন্টি, এখন আমার সাথে ব্রেকআপ করতে চাইও। আর দাঁড়ান, দেখাই আপনাকে। অন্তরার হ্যান্ডব্যাগ থেকে এক পাতা ট্যাবলেট বের করলো, বলল, এই যে দেখেন আন্টি, এগুলো আমাকে কিনে দিয়ে বলে কিনা অ্যাবর্শন করে ফেলতে। অন্তরা কাঁদছে, জোরে জোরে কাঁদছে। আফিয়া বিস্ফোরিত চোখে অন্তরার হাত থেকে ট্যাবলেটের পাতাটা নিয়ে তার সব দেখে মাথা ঘুরছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। অন্তরা কান্না বজায় রেখে বলল, আপনি বলুন আন্টি, একটা বাচ্চা নষ্ট করা কত বড় অন্যায়। আমি ওকে জন্ম দিতে পারবো না, কিন্তু তাই বলে মেরে ফেলবো? আমি কি এতটাই পাষাণ? আপনিও তো মা, আপনি বলেন, কোনো মা কি পারে তার সন্তানকে মেরে ফেলতে? আফিয়া জবাব দিলেন না, তিনি রীতিমতো বাকরুদ্ধ। অন্তরা বলতে লাগলো, আমার বাসে এ কথা জানলে এই বাচ্চার সঙ্গে সঙ্গে আমাকেও জ্যান্ত কবর দিয়ে ফেলবে। এদিকে আপনার ছেলে আমার ফোনও ধরছেন না, আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে আপনার কাছে এসেছি। এখন আপনি এর একটা বিহিত করুন আন্টি। আপনি আমার শেষ ভরসা, না হলে আমি ভারী কলসি গলায় বেঁধে পানিতে ডুবে মরবো। এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। আফিয়া অনেকক্ষণ পর মৃদু স্বরে বললেন, ছি ছি, এইসব কথা বলি না মা। অন্তরা কাঁদছে। আফিয়া বিস্ময় সামলে উঠতেই বললেন, তুমি একদম ঠিক করেছো আমাকে এসব জানিয়ে। এবার শুধু দেখো আমি কি করি। তুমি ওঠো মা, অনেক কান্নাকাটি করেছো, আর না, চোখ মোছো। আন্টি, বাসে আমার বিয়ের কথা চলছে, কিন্তু আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করি বলেন? তাই ব্যাগ টেক গুছিয়ে বাসা থেকে একেবারে চলে এসেছি। আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি আত্মহত্যা করব। আমার ছেলে তোমার সাথে যেটা করেছে তার মাসুল ওকে দিতেই হবে। ও খালি আজ বাসায় আসুক। অন্তরা মাথা তুলে বলল, আন্টি, আমি কিন্তু একেবারে বাসা থেকে চলে এসেছি। এই মুখ নিয়ে বাড়ি ফেরা আমার পক্ষে আর সম্ভব না। যদি আপনারা এখান থেকে আমাকে তাড়িয়ে দেন তাহলে আমি সোজা রেল লাইনে গিয়ে মাথা দেব। আফিয়া ভয়ে তথস্থ হয়ে বললেন, আরে কি আবল তাবল কথা! তোমাকে তাড়িয়ে দিচ্ছে কে? যাও আলভির ঘরে গিয়ে বসো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হও। খেয়েছো কিছু? না। দুই পাশে মাথা নাড়ালো অন্তরা। আফিয়া বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খাবার দিচ্ছি। যাও মা, যাও, আর কান্নাকাটি করো না। অন্তরা কাঁদতে কাঁদতে আলভির ঘরে গেল। আফিয়া মুখে হাত চেপে সোফায় বসে রইল। তার এখনো হাত পা কাঁপছে, বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। তার কুলাঙ্গার ছেলেটা তলে তলে এত কাহিনী ঘটিয়ে ফেললো, আর উনি কিচ্ছু টের পেল না। আলভি বাসায় এসে দেখলো অন্তরা তারই ঘরের বিছানায় আরাম করে শুয়ে মোবাইল টিপছে। অন্তরাকে বাসায় দেখে আলভির মাথায় বাজ পড়লো যেন। বিস্ময়ে ঘাবড়ে গিয়ে বলল, তুমি তুমি এখানে কি করছো? অন্তরা মুচকি হেসে বলল, এই তো তোমার জন্য অপেক্ষা করছিলাম জান। মানে তুমি আমার বাসার অ্যাড্রেস কোথায় পেলে? আলভি আতঙ্কে স্থির। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। মা বাবা জিজ্ঞেস করলে সে কি উত্তর দেবে? অন্তরা উঠে বসতে বসতে চোখ টিপে বলল, পেয়েছি, মন দিয়ে খুঁজলে সব পাওয়া যায়। এখনই বাসা থেকে বের হও। সরি, এটা সম্ভব না। মানে তুমি? ওই যে দেখো, আমার লাগেজ সব গুছিয়ে একেবারে চলে এসেছি তোমার কাছে। আলভির মাথা কাজ করছে না। অন্তরা সব কি বলছে? সে তীব্র মেজাজ দেখিয়ে বলল, কি ফাজলামো করছো আমার সাথে? দেখো এসব করে কোনো লাভ নেই। আমি একবার বলে দিয়েছি রিলেশন রাখবো না, মানে রাখবোই না। নাও গেট টু হেল।
রিলেশন তোমাকে রাখতে হবে না, আর আমি কেন হেলে যাব? হেলে তো এবার তোমাকে পাঠাবো বেবি। আলভি রাগে ফুঁসতে ফুঁসতে অন্তরার লাগেজটা তুলে ওর হাতে দিয়ে বলল। এখনই বের হও। এমন সময় আফিয়া ঘরে ঢুকলেন। পাথর কঠিন মুখে বললেন, ও কোথাও যাবে না, ওকে আমি থাকতে দিয়েছি, ও এখানেই থাকবে। আলভি অবাক হয়ে বলল, ও, এবার বুঝতে পেরেছি, মেয়েটা তোমার ব্রেইন ওয়াশ করে এই বাসায় ঢুকেছে, তাই না মা? এই বাসায় ওকে আমি এক মিনিটও টিকতে দিব না। এই বের হও। আফিয়া ঠাস করে আলভির গালে চড় মারলেন। মায়ের আক্রোশী আচরণে ভেবাচাকা খেল। আফিয়া ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এত বড় একটা কাণ্ড করার পরও লজ্জা করে না তোর? তুই আবার ওকে বাসা থেকে বেরিয়ে যেতে বলছিস? বাসা থেকে তো তুই নিজে বের হবে। আজকে তোর বাবা আসো, তারপর তোর বিচার হবে। অন্তরা, তুমি চলে এসো, আমার ঘরে থাকবে। আফিয়া অন্তরাকে নিয়ে চলে গেল। আলভি বোকার মতো তাকিয়ে রইল। ক্রমশ তার মাথা গরম হয়ে যাচ্ছে। নিজের চুল নিজে হাতে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। অকারণে টেবিলে কয়েকবার লাথি দিল সে, দেয়ালে কয়েকবার ঘুষি মারল, তবুও রাগ কমছে না। আলভির বাবা আহসানুল্লাহ বাসায় এসে সব শুনলেন, তবে তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। কেবল বিরাট একটা লাঠি নিয়ে আলভিকে বেধড়ক পেটানো শুরু করলেন। আফিয়া ঘাবড়ে গেলেন এই অবস্থা দেখে। পেটাতে পেটাতে ছেলেকে না মেরেই ফেলেন। কাপা হাতে অনেকের মা ইলোরাকে ফোন করলেন। অনেকরা ওদের এলাকাতেই থাকে, যে কোনো সমস্যায় সাহায্যকারী প্রতিবেশীর মতো ছুটে আসেন ইলোরা। আফিয়া ইলোরাকে ফোন করে বাড়ির পরিস্থিতি জানালেন, অনুরোধ করলেন অনেককে যেন এখানে পাঠানো হয়। ইলোরা শুনে হা হতাশ করতে লাগলেন। আলফির ছোট ছেলেটাকে কত ভালো ভেবেছিল তিনি, অথচ সে এবার কি করলো? অনেক এসে আলফিদের বাড়ির পরিবেশ ঠান্ডা করলো। আহসানুল্লাহ তার আফিয়াকে নিয়ে বৈঠকে বসলেন। অনেক মাঝখানে দুই পাশে আহসানুল্লাহ আর আফিয়া। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আলভি। মার খেয়ে ওর চেহারাই বদলে গেছে। আহসানুল্লাহ এখনো শান্ত হননি। একটু পরপরই মেজাজ গরম করে ছেলেকে মারতে যাচ্ছেন। অন্তরা আফিয়ার ঘরে চুপচাপ বসে আছে। বসার ঘরে কি আলোচনা হচ্ছে সেটাও কান পেতে শোনার চেষ্টা করছে। অনেক অন্তরা আর নোরার প্ল্যানের ব্যাপারে সব জানতো। সে আহসানুল্লাহকে ঠান্ডা করার উদ্দেশ্যে বলল, আঙ্কেল, এভাবে রাগারাগি করে লাভ নেই। ঘটনা যেহেতু ঘটে গেছে, আমাদের উচিত এখন একটা সমাধানে আসা। আহসানুল্লাহ রাগান্বিত গলায় বললেন, সমাধান পরে, আগে এই কুলাঙ্গারকে আমি পুলিশে দেব। কত বড় জানোয়ার, একটা মেয়ের গোটা জীবন নষ্ট করে দিল। এমন আর কত জায়গায় কত কাহিনী করেছে, ও জানে আর ওর আল্লাহ জানে। ওই কুত্তার বাচ্চা, ওই হারামজাদা, তুই এখনই বের হ, আমার বাসা থেকে বের হ তুই। অনেক আহসানুল্লাহর হাত ধরে বলল, আঙ্কেল থামেন, মাথা ঠান্ডা করে ভাবেন। ওকে পুলিশে দিলে মান সম্মান আপনাদেরই যাবে, আর মেয়েটারও বাসায় জানাজানি হবে, বদনাম ছড়াবে। তার চেয়ে ভালো আমি একটা কথা বলি, অন্তরাদের বাসায় আপনারা বিয়ের প্রস্তাব পাঠান। বিয়ে ছাড়া আর কোনো উপায় নেই। আহসানুল্লাহ আরো ছুটে গেলেন, উচ্চ গলায় বললেন, কোনো মেয়ের বাবা মা রাজি হবে না এই অধমের কাছে বিয়ে দিতে। ও তো এলাকার ভাতাই না, না আছে কোনো চাকরি, না আছে কোনো যোগ্যতা। এই গাধাকে আমি কেমনে বিয়ে করাই? কিসের ভরসায়? আঙ্কেল, এত কথা চিন্তা করার সময় এখন না। এত বড় দুর্ঘটনা যেহেতু ঘটে গেছে, বিয়ে ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। তাছাড়া বিয়ে না দিলে মেয়েটা শুধু উল্টাপাল্টা কিছু করে, তখন কিন্তু দোষ আবার আপনাদের ঘাড়েই এসে পড়বে। পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাবে। এমনিতে তো হ্যারাসমেন্টের কেস হতো, পরে কিন্তু হয়ে যাবে মার্ডার কেস। আফিয়া মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, ঠিক বলেছ, আমিও সেটা ভেবেই মেয়েটাকে ঘরে রেখেছি। আহসানুল্লাহ খানিকটা আতঙ্ক নিয়ে বললেন, এখন কি হবে বাবা? কিছু একটা করো তুমি। অনেক বলল, শোনেন আঙ্কেল, আমি যেটা বলছি সেটা একবার ভেবে দেখেন। আপনি অন্তরাদের বাসায় প্রস্তাবটা দেন। বাবা, তুমি যতটা সহজ ভাবছো বিষয়টা কিন্তু এত সহজ না। ওরা কেমনে রাজি হবে? আর এই গাধার বাচ্চার কাছে তো অন্ধখোরা মেয়েও বিয়ে দিবে না কেউ। আঙ্কেল, অন্তরা আমার স্টুডেন্ট। আমি না হয় টিচার হিসেবে ওর মা বাবার সাথে কথা বলবো, ওদেরকে রাজি করানোর চেষ্টা করব। আপনি খালি প্রস্তাব দেন, বাকিটা ম্যানেজ করার দায়িত্ব আমার। আহসানুল্লাহ মাথা নেড়ে বললেন, ও ঠিক আছে, দেখি। আলভি চেঁচিয়ে উঠল, না আব্বু, আমি বিয়ে করব না। আহসানুল্লাহ বিস্ফোরিত চোখে তাকালেন। সোফা ছেড়ে উঠতে উঠতে বললেন, হারামজাদা, তুই আবার কথাও কস? বলতে বলতে পায়ের জুতা খুলে ছুঁড়ে মারলেন আলভির গায়ে।
আলভি ক্যাচ ধরে ফেলল। নিয়মিত ক্রিকেট খেলার এই এক সুবিধা, কেউ কিছু ছুড়ে মারলে সহজেই ক্যাচ ধরে ফেলা যায়। অনেকের কথা অনুযায়ী আলভির বাবা মা অন্তরাদের বাসায় গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে। নোরা ওদিকে অন্তরার বাবা মাকে বুঝিয়ে রেখেছিল। অন্তরা 2 বছর ধরে যে ছেলের জন্য ডিপ্রেশনে ছিল, ওই ছেলেটাই আলভি। অন্তরা ছেলেটাকে খুব ভালোবাসে। তাছাড়া পারিবারিক অবস্থাও খারাপ না। আলভিদের বড় ভাই বিদেশে থাকে, যে কোনো সময় আলভিও চলে যাবে। এসব জেনে অন্তরার মা বাবাও রাজি হলেন। অন্তরা আলভির বিয়ে ঠিক করা হলো। বাড়ির পাশেই একটা খোলা মাঠে স্টেজ সাজানো হয়েছে। আজ অন্তরা আর আলভির বিয়ে। প্যান্ডেল টানিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব বেশি আয়োজন না, ছোটখাটো অনুষ্ঠান, এলাকার কয়েকজন। অন্তরা আলভিদের নিজস্ব আত্মীয় আর বন্ধু বান্ধবদের নিয়ে বিয়ের অনুষ্ঠান। আর অনেক নোরা তো আছেই। নৈশজ্যোতি, তন্নি, রেশমি, জবা, এক কথায় কোচিং এ সব বন্ধুরা এসেছে। এই অনুষ্ঠানে নোরা তিথি মেয়েটি সরাসরি দেখল। মেয়েটি অসম্ভব সুন্দর আর বেশ লম্বা। নোরার থেকে তো কমপক্ষে 1 হাত লম্বা। অনেকের পাশে দাঁড়ালে একদম পারফেক্ট লাগে, মনে হয় যেন মেড ফর ইচ আদার জুটি। তিথিকে দেখে নোরার মনটাই খারাপ হয়ে গেল। এজন্যই কি অনেকের মা তিথিকে এত পছন্দ করেন? অনেক ম্যানেজমেন্টের কাজে ব্যস্ত। টেবিলে খাবার দেওয়া, আনা নেওয়া, সবাইকে বেড়ে খাওয়ানো, সবকিছু অনেক আর ওর গ্রুপ মেম্বাররা করছে। অনেক আজকে লেমন কালারের শেরওয়ানি পরেছে। ওকে যে কি সুন্দর লাগছে। নোরা বারবার চোখ আটকে যাচ্ছে ওইদিকে। অনেকের একই অবস্থা। নোরা পিঠ অব্দি লালচে চুলগুলো দুলিয়ে তার চোখের সামনে এপাশ ওপাশ ছুটোছুটি করছে। অনেক যতবার তাকাচ্ছে ততবারই ছোটখাটো ধাক্কা খাচ্ছে। তার উপরে নোরা পরেছে রানী গোলাপি রঙের লেহেঙ্গা। লেহেঙ্গার উপর সোনালি সুতোর কাজ। মুখে হালকা পাতলা মেকআপও করেছে। আজকে একদম অন্যরকম লাগছে নোরাকে। ওর চুলের রং আর গায়ের রঙের সাথে লেহেঙ্গার রংটা ভালোভাবে ফুটে আছে, যেন বিধাতার এক অন্যরকম সৃষ্টি। অনেক মুগ্ধতার নোরাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। অন্তরাকেও আজ ভীষণ মিষ্টি লাগছে। ওর বিয়ের শাড়িটা মিষ্টি কালার, সেই শাড়িতে অন্তরাকে অপরূপ লাগছে। বধূ বেশে কি সব মেয়েকে এত সুন্দর মানায়? আলভি মুখ গম্ভীর করে বসে আছে। আলভির মুখ দেখে নোরার রাগে শরীরে জ্বলে যাচ্ছে। এই বিয়েতে তার মত নেই, সেটা কি সবাইকে বোঝাতেই হবে? ওকে দেখে মনে হচ্ছে চেয়ারে স্টেপ লাগিয়ে ওকে জোর করে বেঁধে রাখা হয়েছে। উঠতে পারছে না বলে বাধ্য হয়ে বসে আছে। এই বিয়ে ভাঙার জন্য কত কাণ্ড সে করেছে। শেষমেশ বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। পরে আহসানুল্লাহ হুমকি দিলেন অন্তরাকে বিয়ে না করলে তাকে ত্যায্যপুত্র করবেন। বাবার সম্পত্তির কানাকড়িও সে পাবেন না। সেই ভয়েই বেচারা বিয়ে করতে রাজি হয়েছে। আলভি অসহায় মুখ দেখে নোরা মনে মনে পৈশাচিক আনন্দও পাচ্ছে। নোরা খেতে বসার সময় ইচ্ছে করে অনেকের মা ইলোরার পাশে বসলো। মিষ্টি মিষ্টি কথা বলে যদি হবু শাশুড়িকে একটু পটানো যায় সেই আশায়। কিন্তু লাভ হলো কই? ইলোরা একটিবারের জন্য নোরার সাথে কথাও বললেন না, এমনকি নোরার দিকে তাকালেন না পর্যন্ত। নোরা বাম সাইডে বসেছিল। ডান সাইডে ইলোরা তিথির জন্য জায়গা রেখেছিল। তিথি এসে ওখানে বসলো। অনেক টেবিলে খাবার দিতে আসার সময় হাসি মুখে একবার বলেছিল, মা, ও নোরা আমার স্টুডেন্ট। তখনই উনি নোরার দিকে তাকিয়ে মুচকি হাসেছেন। সেই হাসিতেও কপটতা, কৃপণতা। নোরার মনটা একেবারে খারাপ হয়ে গেল। তবে অনেকের বাবা ইসাক সাহেব নোরার সাথে মুচকি এসে গল্প করেছিলেন। ইসাক পান খেতেই খুব ভালোবাসেন। খাওয়া দাওয়ার পূর্ব শেষ হওয়ার পর অনেক নোরার হাতে একটা পান দিয়ে বলল বাবার কাছে নিয়ে যেতে। নোরা ইসাককে পান দিতে গেল। সেই ওসিলাতেই হলো গল্প। অনেক ইসাককে নোরা পরিচয় করিয়ে বলল। পরিচয় বলতে শুধু নাম। ইসাক বাকিটা নিজে থেকেই বুঝে নিলেন। হবু শ্বশুর মশাইকে নোরার বেশ পছন্দই হলো। হাসি খুশি ধরনের মানুষ। অথচ অনেকের মাকে দেখলে মনে হয় মুখের মধ্যে সারাক্ষণ ভারী কিছু পড়ে রেখেছে। হাসতে যেন ভীষণ কষ্ট হয় ওনার, আর গালগুলো সারাক্ষণ ফুলে থাকে, যেন খুব রাগী মানুষ। অনুষ্ঠান যখন প্রায় শেষের দিকে, কনে বিদায় হচ্ছে, অন্তরার মা বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। সেই মুহূর্তে অনেক নোরাকে টেনে একটা নির্জন জায়গায় নিয়ে এলো। নোরা হাঁটতে হাঁটতে বলল, নিয়ে যাচ্ছেন আমাকে? লং ড্রাইভে। মানে? অনেক তখন দেখলো আশেপাশে কেউ নেই। তখন নোরাকে কোলে তুলে নিল। নোরার ভালো লাগলেও সে বিরক্তির ভান করে বলল, ভুল কি করছেন? কেউ দেখে ফেললে? অনেক জবাব দিল না। নোরাকে গাড়ির ভেতরে এনে বসালো। তারপর নিজে বসলো ড্রাইভিং সিটে। নোরা বলল, আমরা এখানে কেন আসলাম? কার গাড়ি এটা?
আদনান ভাইয়ের 1 ঘন্টার জন্য ম্যানেজ করেছি, তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। এত রাতে হঠাৎ লং ড্রাইভে কেন? তুমি এত সুন্দর করে সেজেছো কেন? এই অবস্থায় একটু আদর করতে না পারলে তো আফসোসে মরে যেতাম। অনেক নোরা কোমর ধরে ওকে নিজের কোলের উপরে বসালো। নোরা লজ্জায় লুটিয়ে পড়ছে, বলল, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? এভাবে আমাকে অনুষ্ঠানের মাঝখান থেকে তুলে নিয়ে আসলেন। সবাই তো পরে আমাদের খুঁজবে। খুঁজুক, সবাইকে খুঁজতে দাও। আজ রাতের জন্য নিখোঁজ হব আমরা। নোরা আর কিছু বলার আগেই অনেক ওকে গ্রাস করে নিল। আলভি ছাদের রেলিং এর ওপরে বসে সিগারেট টানছে। ওর দুই পাশে শিফন আর আরিফ, আলভির 2 ঘনিষ্ঠ বন্ধু। ওর সকল কুকর্মের সঙ্গী, 3 জনের হাতেই মদের বোতল। আলভি মদও খাচ্ছে আর বেহুশের মতো খালি ঢুলছে। শিফন আলভিকে উদ্দেশ্য করে বলল। আলভি চেঁচিয়ে উঠল, রাত তোর বাসর রাত, এটা বালের রাত। এই বিয়াই আমি মানি না, আবার বাসর। ওই মাইয়ার লগে বাসর অনেক আগেই হইয়া গেছে। ওই এখন আমার কাছে মাল, এইটাও মাল, এইটাও মাল। ওই মালের থেকে এই মালই বালা, এইটাই খাই। আলভি মদের গ্লাসে চুমুক দিল। আরিফ বলল। আলভি তাচ্ছিল্যের হাসি দিল। চাপ মামা চাপ, চাপে পইরা করছি। ওই মায়ের বিয়া না করলে আমার বাপে আমারে ত্যায্য করতো। কপাল করে একটা বাপও পাইছি বটে, শালার জীবনটাই তেনা বানাই দিল। আরিফের হাতের গ্লাসটা জোরে ছুঁড়ে মারলো। ঝনঝন শব্দে গ্লাসটা ভেঙে পড়লো। শিফন বলল। আরিফ বলল। আলভি বলল, ওই থাম, আমি কোনোখানে যাবো না। ওই মায়ের কাছে তো জিন্দগি তো না। ওরা আমি মানি না, মানুম না। সব হইছে ওই কালনেগিনী নোরার লাইগা। মায়াটা মিসকা শয়তান, বুঝলি? ওই মায়ারে যতদিন শিক্ষা দিতে না পারুম আমার শান্তি নাই। আমার জীবনটা দোজক বানায় ছাড়ছে হয়, ওরে আমি ছাড়ুম না। আরিফ রসিকতাপূর্ণ হাসি দিয়ে বলল। শিফন আরিফের কথায় হাসলো। আলভি আগুন গরম চোখে তাকালো। আচমকা আরিফের গালে চড় বসিয়ে দিল সে। আরিফ হকচকিয়ে গেল। আলভি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই এই কথা কইয়া আমার রাগ আরো 100 গুণ বাড়াই দিছস। বুকের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতাছে আমার। এই আগুন এত সহজে নিববো না। ওই মায়েরা তো আমি দেখালুম, তোরও দেখালুম। শিফন বলল। আলভি বাঁকা হেসে বলল, ওই যা করছে ওইটার লাগে এই শাস্তিও খুব কম হয়ে যায়। আমার পুরা জীবনটা নষ্ট করছে ওই মাইয়া। ওর জীবনও আমি তেজপাতা মানাম না। ওরে এমন শিক্ষা দিব যেন সারা জীবন মনে রাখে, আমার নাম বুকের মধ্যে গাইতে রাখে, চাইলেই যেন কোনোদিন ভুলতে না পারে। আলভি শয়তানি হাসিতে মত্ত হলো। ওর চোখে মুখে তীব্র ক্রোধ উপচে পড়ছে। শিফন আর আরিফও সেই হাসি চোখে ভয়ে শিউরে উঠল। সেই হাসি যেন হাসি নয়, সর্বনাশের ইঙ্গিত। নোরা চলন্ত গাড়ির জানালায় 1 হাত বের করে হাতের উপরে মাথা ঠেকিয়ে আনমনি বলল, জানেন আজকে অন্তরা আর আলভির বাসরাত। অনেক ড্রাইভ করতে করতে বলল। জানি। তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমাদেরটা যে কবে হবে। নোরা অনেকের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, বিয়ে হওয়ারই কোনো চান্স নেই। আর উনি এলেন বাসর নিয়ে। স্বপ্ন দেখারও একটা লিমিট লাগে। বিয়ে হওয়ার চান্স নেই মানে কি বলছো? আন্টি তো আমাকে পছন্দই করেন না। দেখলেন না খাবার টেবিলে কিভাবে এড়িয়ে গেলেন। আরে ধুর, তুমি ওইটা নিয়ে চিন্তা করছো? পাগল, মা তোমাকে হয়তো চিনতে পারেনি, চিনলে এমন করতো না। আপনি যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, চিনতে না পারেরই তো কথা না। আমার মনে হয় উনি নিশ্চয়ই চিনতে পেরেছেন। অনেকের এই কথার জবাব দিতে পারল না। কি করে দেবে? তার কাছে তো জবাবই নেই। নোরা আর প্রশ্ন করল না এই বিষয়ে। অনেক নিজেও খুব ভালো করে জানি তার মা এই সম্পর্কে সন্তুষ্ট নন, কিন্তু সেটা নোরাকে বুঝতে দিতে চাইছে না সে। আর অনেক যেটা বুঝতে চায় না, নোরা সেটা আগ বাড়িয়ে বুঝতেও চায় না। অনেক বলল, ফুচকা খাবে নোরা? এত রাতে ফুচকা কোথায় পাবেন? তুমি খাবে কিনা বলো। হ্যাঁ খাবো। ঠিক আছে, তাহলে 10 মিনিট ওয়েট করো। 10 মিনিট পর অনেক গাড়ি থামিয়ে কোথায় জানি চলে গেল। নোরা একাই গাড়িতে বসে রইল। একটু পর নোরা দেখলো অনেক সত্যি সত্যি ফুচকার গাড়ি নিয়ে আসছে। গাড়িটা সে নিজেই ঠেলছে আর ফুচকাওয়ালার পেছন পেছন আসছে। নোরা অবাক হয়ে গাড়ি থেকে নামলো। অনেককে জিজ্ঞেস করলো, আপনি এত রাতে ওনাকে কোথায় পেলেন? অনেক হাসি মুখে বলল, তোমাকে নিয়ে লং ড্রাইভে আসবো এই প্ল্যান অনেক আগে থেকেই ছিল। তখনই মামার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিলাম, কারণ আমি তো জানি আমার বউয়ের ফুচকা হলে আর কিচ্ছু লাগে না, আমাকেও লাগে না। আজকে আলভি অন্তরার বাসর রাত আর আমাদের ফুচকা রাত। এই কথা বলে নোরার দিকে 1 প্লেট ফুচকা এগিয়ে দিল অনেক। নোরা হেসে ফেললো। ফুচকার প্লেট নিতে নিতে বলল,
আপনি আসলে একটা পাগল। অনেক ফুচকাওয়ালার দিকে তাকিয়ে বলল, মামা তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বানাও, জলদি জলদি বানাও। ও কিন্তু খাওয়াতে খুব ফাস্ট। তুমি একটা বানাতে বানাতে ওর 10টা খাওয়া হয়ে যাবে। নোরা ফুচকা মুখে পুরে বলল। মামা কি আপনার পরিচিত? অনেক বলল। পরিচিত মানে? আরে আমাদের এলাকার মামা। তোমার কাছে তো অনেকবার ওনার গল্প করেছি, ভুলে গেছো? ভুলিনি, মনে আছে। মামা আপনি এত তাড়াহুড়া করবেন না তো, আস্তে আস্তে বানান, আমি তো বেশি খাবো না। ফুচকাওয়ালা হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।